স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। জনগণের ভোটের নিশ্চয়তা চায় বিএনপি। ফলাফল যাই হোক তাতে আস্থা রাখবে দল। ফরিদপুরের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য নেতাকর্মীদের প্রতি জনগণের সমর্থন ধরে রাখার আহ্বানও জানান তিনি। জনগণের আস্থা ধরে রাখার ক্ষেত্রে যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারেক রহমান। জানান বিএনপি একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছে। স্বৈরাচারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতা থাকলে অর্থ পাচারও হতো না, দুর্নীতিও থাকতো না। তারেক রহমান জানান জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার বাস্তবায়ন করবে বিএনপি। জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব, এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই সবকিছুর সাথে জড়িত হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। সেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। একই সময়ে বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। শনিবার ৩ সংগঠনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। সকাল 10টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপির প্রদান কর্মসূচি শুরু হবে। মোটা অঙ্কের টাকা দিয়ে বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। সেবার মান ধরে রাখতে বাধ্য হয়েই বাড়তি জনবল নিয়োগ দিচ্ছে তারা। আর পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এই বিষয়টি বিমানকে জানানো হলেও মেলেনি প্রতিকার। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন। রাজীব ঘোষের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার আরাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে $2,200 পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ। তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য মাত্র 2 থেকে 3 জন কর্মী দিয়ে থাকে। বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার আরাবিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয়। একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি AOC ঢাকার পক্ষ থেকে বলা হয়, বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি 70 জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে। এতে বাড়ছে পরিচালনা ব্যয়, এর প্রভাব পড়ছে টিকিটের দামেও। এটা আসলেই দুঃখজনক। আমি আজকে অনেক বছর হলো এয়ারপোর্টে আছি, আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে। এয়ারলাইন বাড়ছে, জিএইচের ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের। টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো। এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডলারের মধ্যে, যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলারকে কম্পেনসেশন দিতে হবে। এখন বিমানের ক্ষেত্রে যেটা কম্পেনসেশন তো দূরে থাক, যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না। লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায়, থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা। মোটামুটি এখন অনেক কমে গেছে, আরও ভালো করব আমরা, আরও নিয়োগ দিচ্ছি তো না। 1 সপ্তাহ আগে মানে 100 ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছে। তো এই 1 সপ্তাহের মধ্যে তো অনেক ভালো একটা আসবে, রিপোর্ট আসবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল 3-র গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। দরপত্র ছাড়াই 400 কোটি টাকা মূল্যের 8 একর ভূমি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহালের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনকন ট্রেড লিমিটেডকে গোপনে ইজারা দেওয়ার ঘটনায় কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। অবশেষে বাতিল করা হয়েছে সেই ইজারা। বেসরকারি ডিপো নির্মাণে 2015 সালে চট্টগ্রাম বন্দরের ভূমি ব্যবস্থাপনা আইন অমান্য করে পতেঙ্গায় জমি ইজারা দেয় কর্তৃপক্ষ। 23 একর জায়গা 30 বছরের জন্য ইজারা পায় ইনকন ট্রেড লিমিটেড। গত জানুয়ারিতে দরপত্র আহ্বান ছাড়া শুধুমাত্র বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তে বন্দরের 400 কোটি টাকা দামের আরও 8 একর জায়গা গোপনে ইজারা দেওয়া হয় ইনকন ট্রেড লিমিটেডকে। শুধু বোর্ড মিটিংয়ের এমন সিদ্ধান্তে ভূমি ইজারা দেয় বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। সব খরচ বাদ দিয়ে এবং উন্নয়ন এই ধরনের ইজারায় চুক্তি সইয়ের 2-1 দিনের মধ্যে জায়গার দখল বুঝিয়ে দেওয়া হলেও 8 একর ভূমির ক্ষেত্রে তা করা হয়নি। চুক্তি সইয়ের 5 মাসের বেশি সময় পর 8ই আগস্ট স্টেট বিভাগ থেকে জায়গাটি বুঝিয়ে দিয়ে কাজ করার অনুমোদন দেওয়া হয়। সরকার পতনের পর তড়িঘড়ি করে কাজ শেষ করার অভিযোগ উঠে। তো এটা ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে হয় নাই এবং সবারই উন্মুক্ত অংশগ্রহণ ছিল না। তো সেই প্রেক্ষাপট বিবেচনা করে এটা বাতিল করা হয়েছে। এখন এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন এই কন্টেইনার সুবিধাদি বৃদ্ধির উদ্যোগ নেবে। দরপত্র ছাড়া ইজারা দেয় এককালীন অর্থসহ ভাড়া আদায়ের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। কোনো রকম ইজারা নীতি আইনের তোয়াক্কা না করে বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠানকে যে ইজারা দিয়েছে সেটি নিঃসন্দেহে দুর্নীতির আশ্রয় হয়েছে। এটার জন্য আইনের আওতায় আনা খুব জরুরি। ইজারা বাতিলের পর বন্দরের সাবেক চেয়ারম্যানের ক্যাশিয়ার স্টেট বিভাগের ডেপুটি ম্যানেজার শিহাবুদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ 8 ডিসেম্বর কুমিল্লা ও ঝালকাঠি মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয় এই 2 জেলা। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাসধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে জেলা দুটি। 7 ডিসেম্বর রাতে মিত্রবাহিনীর 61 ব্রিগেডের ব্যাটালিয়ন কুমিল্লা বিমানবন্দরের পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতের মধ্যে বিমানবন্দরের যৌথ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়।
হয়। পরদিন 8ই ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার সেনা মুক্ত হয়। এই দিন ভোরে মুক্তি সেনারা শহরের চকবাজার, টমসম ব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে। আর 1971 সালের এই দিনে ঝালকাঠিতে পাক হানাদার বাহিনী চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল থেকেই শহরে কারফিউ জারি করে তাদের নানা রকমের রসদ ও অস্ত্র বোটে তুলতে শুরু করে। বেলা 12:30টার পাক হানাদার বাহিনী ঝালকাঠি থেকে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির আশেপাশে অবস্থানরত মুক্তিবাহিনী বিকাল থেকে শহরে প্রবেশ করে। একই দিনে বিকালে মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার সেকান্দার আলীর নেতৃত্বে থানা ঘেরাও করে মুক্তিবাহিনী। প্রাথমিক পর্যায়ে থানায় অবস্থানকারী পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করলেও এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা থানায় প্রবেশ করলে পুলিশ বাহিনী আত্মসমর্পণ করে। এ সময় মুক্তির আনন্দে সাধারণ মানুষ রাস্তায় আনন্দ উল্লাস করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত 8:30টার দিকে জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি আবাসিক হল ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অবিলম্বে পোষ্য কোটা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা জানান, পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে, যার মাধ্যমে সরকারের পতন ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকতে পারবে না। এজন্য ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। রাজনৈতিক প্রভাব, ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 বছর ধরে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। কিন্তু 59 কিলোমিটার মহাসড়কের 4 লেনের সুফল আটকে আছে মাত্র 8 কিলোমিটারের জন্য। যানজটে নিত্য ভোগান্তিতে যাত্রীরা। জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কের প্রকল্প শেষ করার দাবি যাত্রী ও চালকদের। কুমিল্লার দক্ষিণাঞ্চল, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। যানজটের প্রতিবন্ধকতা ও সময় বাঁচানোর লক্ষ্যে 2018 সালে 2170 কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। তবে 6 বছরে 2 দফায় বরাদ্দ ও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ। 59 কিলোমিটার সড়কটির 8 কিলোমিটার 4 লেন বাস্তবায়ন না করেই আওয়ামী লীগ সরকারের আমলে অসম্পূর্ণ প্রকল্পটির উদ্বোধন করা হয়। কাজ শেষ না হওয়ায় মহাসড়কের কুমিল্লার লাকসাম, বাগমারা, সানিচো ও কাকসার মৌজায় দীর্ঘ যানজট লেগেই থাকে। অহরহ ঘটছে দুর্ঘটনাও, বাড়ছে যাত্রা সময় ও ব্যয়। পুরো লাইনটা লাইনের মধ্যে 8 কিলোমিটার মতন মানে 2 লাইন হয়ে রয়েছে, 4 লাইন হয় নাই। সবসময় মানুষের জামে কষ্টের মধ্যে বুক করতেছে। এটা পুরোটা রাজনীতির কারণে হয়েছে, এটা তো জ্বলন্ত প্রমাণই। অভিযোগ রয়েছে অধিগ্রহণ জটিলতায়, রাজনৈতিক প্রভাব এবং দখলদারদের মামলায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবেই শেষ করা হয় প্রকল্পটি। ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, এই জন্য আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে। মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো ভূমি মন্ত্রণালয় থেকে কিছু কোয়েরি দেওয়া হয়েছে, আমরা কোয়েরিগুলোর জবাব মিট করেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করতেছি। আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। এখানে রাজনৈতিক কেন, ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও বিশেষ বিবেচনা এটা অধিগ্রহণ করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি না যে রাজনৈতিক প্রভাব আমাদেরকে অধিগ্রহণের কাছ থেকে বারিত করতে পারবে। জটিলতা নিরসন করে দ্রুত কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 4 লেনের প্রকল্প সম্পূর্ণ করার দাবি সাধারণ মানুষের। ডিভিসি নিউজ ডেস্ক। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। উপকূলীয় জেলা বাগেরহাটের শীত মৌসুমে এলেই দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। ভোগান্তি নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা। জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি। এতে উচ্ছ্বসিত জেলার জনগণ। আরও নলকূপ স্থাপনে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপেয় পানির হাহাকার দীর্ঘদিনের। সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুরসহ বিভিন্ন জলাশয়ের পানি খেতে বাধ্য হতো জেলাবাসী। অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানিবাহিত নানা রোগে। আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল। আমাদের এখানে আসলে আমরা নোনা পানির এলাকার লোক। আমাদের এখানে সুপেয় পানির খুবই অভাব। পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না, শরীরে
বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিত। সুপেয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে, যার কারণে আমরা প্রায় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি। পানির সংকট নিরসনের লক্ষ্যে 5 ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকায় 30টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছ্বসিত কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকার মানুষ। এখন যে পানি পাচ্ছি এই পানিটা খুব সুন্দর পানি, এই যে এখন আমরা ব্যবহার করব। আমরা জীবনমুক্ত পানি পান করতে পারতেছি, আমার বহু সুন্দর উপকার হচ্ছে। পানির সংকট নিরসনে এনজিওগুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপেয় পানির যে সমস্যা, সে সমস্যাটি দূর হবে। শিগগিরই সুপেয় পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনার বিভিন্ন গ্রামে হাঁস মুরগি ও কবুতরের রানীক্ষেত রোগ দেখা দিয়েছে, কিন্তু 1.5 মাসেরও বেশি সময় ধরে ভ্যাকসিন নেই প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে। প্রতিদিন খালি হাতে ফিরছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। তবে দ্রুত ভ্যাকসিন সংকট দূর হবার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। বরগুনায় ক্ষুদ্র, মাঝারি, নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ৭৫,০০০-এরও বেশি খামারি রয়েছেন। প্রায় ৬০ লাখ হাঁস, মুরগি ও কবুতর রয়েছে তাদের খামারে। জেলার বড় একটি অংশ এই পেশায় জড়িত। ভাইরাসজনিত রোগ রানীক্ষেতে আক্রান্ত হলে মুরগির শতকরা ৯০% মারা যায়। তাই প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন দিতে হয়। ৬ দিন বয়সী মুরগির বাচ্চাকে প্রথম ডোজ ও ২১ দিন বয়সী মুরগির বাচ্চাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। শীত মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া শঙ্কায় আগেই জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী প্রতিষেধক সরবরাহ করা হয়ে থাকে। তবে এবার ১.৫ মাস ধরে বন্ধ আছে ভ্যাকসিন সরবরাহ। আমার মুরগি ডিমে আসছে অলরেডি, কিন্তু আমি এখন পর্যন্ত ভাই ভ্যাকসিন দিতে পারিনি। আজকে হসপিটালে গেলাম, তারা না কোনো কথার উত্তর দিছে আমাকে, এমনকি সে আমাকে বলেও না যে ভাই ভ্যাকসিন কবে আসবে। অনেকেই আসে বলে যে আমাদের একটু ঔষধ দেন যাতে ভালো থাকে মুরগিগুলো, বাট এমন কোনো ঔষধ এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলে দিই যে ভাই আগে কোনো ঔষধ নাই যে খাওয়াইলে ভালো হবে। সরকারি ভ্যাকসিন এটা আসে কম, যে চাহিদা অনুযায়ী আমরা পাই কম। প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেও প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে, আবার অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত দামে কিনছেন। রানীক্ষেতের ভ্যাকসিন ওই 2-1টা সময়তে দেয়, আরটা বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালে গেলে ঠিক মতন ডাক্তার পরামর্শ পাইতেছি না। ভ্যাকসিন বলে নাই, ভ্যাকসিন বলে বাইরে থেকে কেনা লাগবে। ভ্যাকসিন তো বাইরে থেকে কেনা লাগে, তো আমি ভাড়া দিয়ে যখন কি জন্য আসছি, আমি তো বাইরে থেকে কিনতে পারতাম। সরবরাহের অভাবে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না, তবে দ্রুত সংকট দূর হওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদের যে ভ্যাকসিন প্রয়োগটা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া, 3 মাস পর ভ্যাকসিন দেয়। স্থানীয় ডিমান্ড মধ্যে তাদের হয়তো অনেক শেষ হয়ে গেছে, এই ডিসেম্বর 8 তারিখে আমরা পাবো, আসলে আমরা আবার দিয়ে দিব। সরকারি ভ্যাকসিন না পেয়ে লোকসানে পড়ে হাঁস মুরগি পালনে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ খামারিরা। ডিবিসি নিউজ ডেস্ক। শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপের তত্ত্বাবধানে পুষ্টি ভার্সেস অব লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার কুমিল্লার অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের ইপিজেডে আলহেরা স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রাঙ্গণে দিনব্যাপী এই অডিশন পর্ব হয়। এতে অংশ নেয় প্রায় 200 কোরআনের হাফেজ। দেশব্যাপী হাফেজদের সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত প্রতিভা অন্বেষণে এই আয়োজন করা হয়। যারা হাফেজ হয়েছেন তাদেরকে যেন আরও সামনের দিকে তারা এগিয়ে যেতে পারেন, তাদের পড়াশোনার দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে তারা যেন আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং দেশব্যাপী আমাদের এই কোরআনের বাণীকে আরও ছড়িয়ে দিতে পারেন, আন্তর্জাতিক অঙ্গনে চলে দিতে পারেন, সেই রকম একটা ধারাবাহিকতা রাখার জন্যই আসলে আমাদের চেষ্টা। কোরআনের হাফেজদের এমন প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও অংশগ্রহণকারীরা। আলহামদুলিল্লাহ, আমি অনেক পরীক্ষা ভালো দিছি, আর এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন। প্রতিযোগিতা আসার মাধ্যমে আমাদের পড়াটা আরও চর্চা হয়, আর বেশি করে পড়তে মন চায়। প্রায় দেখা যাচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে। এটার কারণ হচ্ছে একমাত্র প্রতিযোগিতাগুলোর কারণে। যদি প্রতিযোগিতা না থাকতো তাহলে ছাত্রদের বা বাচ্চাদের এত আগ্রহ থাকতো না। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে কোরআনে হাফেজদের চর্চা আরও বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি আরও বাড়বে মত আলেমদের। এই প্রতিযোগিতা আমরা দেশে যে বাড়তেছে, এতে আমাদের ছাত্রদের পড়ালেখা আরও উন্নত হবে ইনশাআল্লাহ। ছোট ছোট কোরআনের হাফেজগুলো, কোরআনের পাখিগুলো আলহামদুলিল্লাহ বিশ্ব চিত্রের মধ্যে, বিশ্বের মধ্যে সুনাম ছিনিয়ে আনতেছে। কণ্ঠে জোড়াক পবিত্র বাণী এই স্লোগানকে সামনে রেখে দেশের উদীয়মান হাফেজদের সম্মান জানাতে পুষ্টি ভার্সেস অব লাইট এই আয়োজন করে।
ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।